মহাকর্ষ চ্যাপ্টারে আমাদের দুটো ক্লাস হয়েছে, ঠিক আছে। আজকে 3 নম্বর ক্লাস এবং আমি এই কোশ্চেনটা দিয়েছি। এখানে আছে কি যে এরকম একটা দণ্ড আছে। দণ্ডটার হচ্ছে আমরা এত সময় যেগুলো করেছিলাম সেগুলো হচ্ছে কি ছিল না, বিন্দু ভর ছিল, মানে পয়েন্ট মাস ছিল, তার জন্য মহাকর্ষ বল আমরা বার করেছিলাম। এটা কিন্তু একটা কি আছে, রড আছে, রড ক্যাপিটাল এম ভর এবং এল দৈর্ঘ্যের একটা রড আছে এবং সেই রডের এই প্রান্ত থেকে অক্ষের উপরে একটা ভর আছে এম। বলেছে কি যে স্মল এম দ্বারা দণ্ডের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল। আমরা এটাও করতে পারি যে দেখ, ক্রিয়া প্রতিক্রিয়া, নিউটনের যে কোনো বলই হোক না কেন ক্রিয়া প্রতিক্রিয়া হবে। তো এই দণ্ডটা স্মল এম এর উপরে যত বল প্রয়োগ করবে, স্মল এম তো দণ্ডের উপরে তত বল প্রয়োগ করবে, ঠিক আছে। তো কি করা যেতে পারে এখান থেকে, এখানে আমরা কি করব, যেহেতু এখানে ভর কোনো একটা জায়গাতে নেই, দেখ পুরো দণ্ডের উপরে ভর আছে, তাহলে আমরা এখান থেকে কি করব না, আমরা হচ্ছে কি না, এখান থেকে এক্স, ধরো স্মল এম থেকে এক্স দূরত্ব আসার পরে এইখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম ডিএক্স। সেই ডিএক্স দৈর্ঘ্যে যে পরিমাণ ভর আছে সেই ভরের উপর ক্রিয়াশীল বল বার করব। এরকম করে তারপরে আমরা কি করব, ছোট 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 ভরগুলোর উপরে মোট ক্রিয়াশীল বল বার করে যোগ করে দিলে তাহলে সেটাই হয়ে যাবে কি মোট বল। এবার যোগ করব কিভাবে, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র আমি অনেক পার্টে করেছি, এরকম যোগ করাকে কি বলে, ইন্টিগ্রেশন। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, এইখানে ডিএক্স দৈর্ঘ্যে কত ভর আছে আমাকে আগে বার করতে হবে। মানে স্মল এম থেকে এক্স দূরত্বে ডিএক্স দৈর্ঘ্যে দণ্ডের উপরে কতটা ভর আছে, ঐকিক নিয়ম। এল দৈর্ঘ্যে ভর আছে কত, এল দৈর্ঘ্যের ভর সমান এম। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত, এম বাই এল। তাহলে ডিএক্স দৈর্ঘ্যের ভর কত না, এম বাই এল ইন্টু ডিএক্স। এটা হলো কিনা ক্ষুদ্র ভর, ডিএম ধরো, এটা হচ্ছে ক্ষুদ্র ভর। তাহলে আমি কি বলতে পারি যে ক্যাপিটাল এম ভর এইটার উপরে, তাহলে আমি যদি ছোট বল বার করি ডিএফ, কিছু লিখে ধরো ডিএফ। ডিএফ মানে কি না, এই যে স্মল এম ভরটা ডিএক্স দৈর্ঘ্যে যে ভর আছে তার উপরে কত আকর্ষণ বল কাজ করবে না, জি। একটা ভর কত, একটা ভর হচ্ছে স্মল এম, একটা ভর হচ্ছে কত স্মল এম, জি একটা ভর স্মল এম, আর একটা হচ্ছে ভর কি হচ্ছে না এম বাই এল ইন্টু ডিএক্স, ঠিক আছে। বাই কত হবে, কত দূরত্বে আছে এক্স স্কোয়ার, দৈর্ঘ্য হচ্ছে কত এক্স স্কোয়ার, ব্যাস এতটা হয়ে গেল। তো এখানে কি হলো, একটা এখানে হচ্ছে কি না ডিএফ সমান জি, একটা ভর কত স্মল এম, আর একটা ভর কত না এই যেটা এম বাই এল ইন্টু ডিএক্স। তাহলে এম বাই এল ইন্টু ডিএক্স, দূরত্ব কত না এক্স স্কোয়ার, ঠিক আছে। এবারে করতে হবে কিনা, পুরো যদি আমি বল বার করতে চাই এফ নেট, তাহলে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন ডিএফ, ইন্টিগ্রেশন। এখান থেকে দেখ কমন কি কি আছে আমি যদি বলি, কমন কি কি আছে, কমন আছে, আচ্ছা কমন পরে নিচ্ছি আমি, জি স্মল এম ক্যাপিটাল এম বাই এল আর ডিএক্স বাই এক্স স্কোয়ার। এখানে ধ্রুবক কে কে আছে, জি তো ধ্রুবক, স্মল এম ধ্রুবক, ক্যাপিটাল এম ও ধ্রুবক, আর এল দণ্ডের দৈর্ঘ্য এটাও ধ্রুবক। তাহলে এখান থেকে বাইরে চলে যাবে কি কি না, বাইরে চলে যাবে জি স্মল এম ক্যাপিটাল এম বাই এল ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার। আচ্ছা এইখানে আমি লিমিট বসাবো কোথা থেকে, দেখ দণ্ডটা শুরু কোথায়, এম থেকে কত দূরত্বে গেলে দণ্ড শুরু ডি, শেষ কত দূরত্বে ডি প্লাস এল। মানে আমি যদি বলি এই যে আমি যে ছোট ছোট ভর নিচ্ছি সেটা কোথা থেকে কোথা পর্যন্ত, স্মল এম তো যেখানে আছে সেখানে ফিক্সড, তাহলে স্মল এম থেকে ডি দূরত্বে ভর শুরু, তারপরে কোথায় শেষ, স্মল এম থেকে কত দূরত্বে গেলে শেষ হবে, স্মল এম থেকে কত দূরত্বে গেলে শেষ হবে না ডি প্লাস এল। তাহলে শুরু হবে কোথায়, স্মল এম থেকে ডি দূরত্বে শুরু, শেষ হবে কোথায় না স্মল এম থেকে ডি প্লাস এল দূরত্বে, ডি থেকে এল নয়, ডি থেকে ডি প্লাস এল। তাহলে কি হবে, ডি থেকে ডি প্লাস এল
ব্যাস হলো। এর ইন্টিগ্রেশন করতে হবে জি স্মল এম ক্যাপিটাল এম বাই এল। আচ্ছা, ডিএক্স বাই এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন, এটা দেখ অ্যাকচুয়ালি কি রকম আছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মানে কি এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স। ইন্টিগ্রেশন কেমন হয়, এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, মাইনাস টু প্লাস ওয়ান, পাওয়ারে এক করে যোগ হবে। তাহলে কত হবে এটা, এটা হচ্ছে কত না মাইনাস, এই দেখ এই যে মাইনাস টু প্লাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান, আর এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত ওয়ান বাই এক্স। ঠিক আছে, তাহলে আমি কি এখানে লিখতে পারি মাইনাস ওয়ান বাই এক্স ডি টু ডি প্লাস এল। এতটা পর্যন্ত আগে লিখে নে, তারপরে লিমিট বসাবো, কেন কি নিচে জায়গা নেই। এতটা পর্যন্ত আগে লিখে নে। তাহলে কি কি হলো, এম থেকে এক্স দূরত্বে গিয়ে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম, এটা এখানে আছে, এটা হচ্ছে কি এখান থেকে এতটা, ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে। তাহলে কনসেপ্ট কি বোঝা গেছে, যে যখন হচ্ছে যখন পুরো একটা মানে দৈর্ঘ্যে বা কোনো আয়তনে বা কোনো ক্ষেত্রে যখন ভর থাকবে, তখন আমরা কি করব না ইন্টিগ্রেশন করব, ছোট ছোট ভর নিয়ে। সেই ছোট ছোট ভরের উপরে একটা আমাদের প্রথমে ডিএফ ফোর্স বার করে নিতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। যেহেতু এটা দৈর্ঘ্য বরাবর আছে, তো দৈর্ঘ্যের ইন্টিগ্রেশন হচ্ছে, ক্ষেত্রফল হলে ক্ষেত্রফলের ইন্টিগ্রেশন, তবে তোদের অতটা নেই। ঠিক আছে, তো এরকমই হচ্ছে। এবার এখানে আমাদের কিন্তু এটা ক্যালকুলেশন লিমিট বসাতে হবে, দিলে কত হচ্ছে একবার দেখবো আমরা। এখান থেকে এইটা কত চলে আসবে, এটা চলে আসবে, এক কাজ করতে পারিস, মাইনাসের ঝামেলা মানে করার জন্য মাইনাসটাকে বাইরে বার করে নিতে পারিস। এফ সমান মাইনাস জি স্মল এম ক্যাপিটাল এম বাই এল, এল তাহলে কি হবে ওয়ান বাই এক্স, ঠিক আছে, ডি টু ডি প্লাস এল। ঠিক আছে, স্টেপ জাম্প করার দরকার নেই, যেখানে যতটা বোঝা যাচ্ছে পরপর করাই ভালো। হ্যাঁ, এটা হলো। তাহলে এটা কি হচ্ছে মাইনাস জি স্মল এম ক্যাপিটাল এম বাই এল, কি হবে এখানে প্রথমে বসবে ওয়ান বাই ডি প্লাস এল, এক্স এর জায়গায় ডি প্লাস এল, তাহলে ওয়ান বাই এক্স মানে কি হচ্ছে ওয়ান বাই ডি প্লাস এল মাইনাস এক্স এর জায়গায় ডি। ঠিক আছে, হলো মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই এল, আর এখানে কি হবে না লসাগু হবে ডি হোল ইন্টু ডি প্লাস এল। প্রথমে কি হবে না ডি, পরে হবে মাইনাস অফ ডি প্লাস এল, ভুল হয় না যেন, মাইনাস অফ ডি প্লাস এল। ঠিক আছে, তো করলে কি হবে এখান থেকে করলে হবে মাইনাস জি স্মল এম ক্যাপিটাল এম বাই এল, এল এর হচ্ছে লসাগু আছে কত না ডি ডি প্লাস এল। ঠিক আছে, ডি ডি প্লাস এল, আর এখানে হবে ডি মাইনাস এল, ডি ডি কাটলো, তো এখানে হয়ে যাবে কত না মাইনাস মাইনাস প্লাস জি স্মল এম ক্যাপিটাল এম এল বাই এল ডি ডি প্লাস এল, তো এল এল কাটলো, হয়ে যাবে কত না জি স্মল এম ক্যাপিটাল এম বাই ডি ইন্টু ডি প্লাস এল, এরকম অ্যান্সার আসবে। একে আমরা শর্ট মেথডও বলতে পারি যদি আমরা এটাকে মনে রাখি। কিরকম না বলে দিচ্ছি আমি, যে কিছু কিছু জায়গায় এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো, যে কোনো কোশ্চেন এই টাইপের যদি হয় সঙ্গে সঙ্গে ডাইরেক্ট অ্যান্সারও বসাতে পারবো। কিরকম হচ্ছে সেটা, যেমন এখানে যদি দেখিস দেখ জি তো ধ্রুবগত থাকবে সবসময়, মহাকর্ষ বলে। এখানে বিন্দু ভরটা কত স্মল এম, দণ্ডের ভর কত ক্যাপিটাল এম। আচ্ছা, নিচের যে ফ্যাক্টরটা আছে সেটাকে ভালো করে দেখ, নিচের ফ্যাক্টরটা কি না বিন্দু ভর থেকে দণ্ডের এক প্রান্তের দূরত্ব কত ডি, বিন্দু ভর থেকে দণ্ডের অন্য প্রান্তের দূরত্ব কত ডি প্লাস এল, ব্যাস এরকম মনে রাখলে হবে। তাহলে দেখ এখান থেকে যদি তোকে দেয় যে এরকম একটা দণ্ড আছে এম ভর, যার দৈর্ঘ্য কত না এল, আর এখান থেকে এল দূরত্বে গিয়ে স্মল এম রাখা হয়েছে, তাহলে এদের এফ কত হবে না, তাহলে দেখ ডাইরেক্ট বসিয়ে দিতে পারবে জি স্মল এম ক্যাপিটাল এম, স্মল এম থেকে দণ্ডের এক প্রান্তের দূরত্ব কত এল, অন্য প্রান্তের দূরত্ব কত হবে এল প্লাস এল মানে কত 12, তাহলে জি স্মল এম ক্যাপিটাল এম বাই 2l স্কয়ার। কতটা ডাইরেক্ট হয়ে গেল উত্তর। ঠিক আছে, তাহলে এটাকে নোট বলে এরকম বা শর্ট পয়েন্ট হিসাবে লিখে দিতে পারি, যেরকম নোট বলে
যেটা ফর্মুলা বেরোলো এরকম করে দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে এল দৈর্ঘ্য আর এটা হচ্ছে এম ভর, সেখান থেকে ডি দূরত্বে স্মল এম, তাহলে এফ কত হবে না জি একটা ছোট ভর এম আর দণ্ডের ভর ক্যাপিটাল এম ডি হোল ইন্টু ডি প্লাস এল, এটা হলো শর্ট ফর্মুলা। ঠিক আছে, হয়েছে। এবার আমরা কিন্তু মহাকর্ষ ক্ষেত্র যেটা আছে বা অভিকর্ষ ত্বরণ এগুলো আমরা ক্যালকুলেশন একটু একটু করে দেখব। পরে হেডিং আসবে কি মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষ ক্ষেত্র ইংরেজি যদি বলি গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড। ঠিক আছে, হ্যাঁ গ্র্যাভিটেশনাল ফিল্ড। দেখ যেমন আমি যদি বলি যে ধরো আমি এইখানে একটা ভর রেখেছি, এখানে আমি একটা ভর রেখেছি ক্যাপিটাল এম, আমি যদি বলি এই ভরটার চারপাশে কতটা অঞ্চল জুড়ে এর মহাকর্ষ যে বল সেটা কাজ করবে, ওটাই হয়ে যাবে কিনা ওর মহাকর্ষ ক্ষেত্র। আচ্ছা যদি সেরকম বলা যায় যে এই ক্যাপিটাল এম ধরো এখানে আমি ভর রেখেছি, এর আশেপাশে যতটা অঞ্চল জুড়ে এর মহাকর্ষ ক্ষেত্র বা মহাকর্ষ বল কাজ করবে সেটাই হবে কিনা এর মহাকর্ষ ক্ষেত্র। হিসাব অনুযায়ী কি হওয়া উচিত, কত দূর পর্যন্ত হওয়া উচিত। দেখ যদি আমরা বলি যে আমি আর দূরত্বে একটা ধরো টেস্ট মাস রেখেছি, এটাকে টেস্ট বলে। টেস্ট মাস বলতে কি মানে আমি এটা দিয়ে চেক করব যে এখানে বল কাজ করছে কিনা। তো তাহলে আমি যদি বলি যে বল কত কাজ করবে জি ক্যাপিটাল এম এম জিরো বাই আর স্কোয়ার, বল আর এর মান কত হলে বল জিরো হবে, আর এর মান বাড়াতে থাক, ধরো প্রথমে 5 মিটার 10 মিটার 100, যখন আর এর মান অনেক বড় হয়ে যাবে অসীম হয়ে যাবে তখন বল কত হয়ে যাবে জিরো। মানে যদি আর টেন্ডস টু ইনফিনিটি হয় তখন এফ টেন্ডস টু কি হবে জিরো। তার মানে কি থিওরিটিক্যালি মানে সূত্র অনুযায়ী মহাকর্ষ ক্ষেত্র কত দূর হওয়া উচিত অসীম পর্যন্ত, কিন্তু বাস্তবে কিন্তু একটা নির্দিষ্ট মানে অঞ্চলের পরে ওর প্রভাব আর বোঝা যায় না। ঠিক না, যেমন আমরা এখানে বসে আছি, যদি নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী প্রত্যেকে কিন্তু আকর্ষণ করছে, এবারে কি না যেহেতু আমরা পৃথিবীর উপরে আছি পৃথিবীর দ্বারা আকর্ষণ বলটা অনেক বেশি, ওই জন্য আমরা ওটাই বেশি অনুভব করি। বাকি ওই চক ডাস্টার বোর্ড মোবাইল এগুলো কিন্তু পরস্পর আকর্ষণ হচ্ছে কিন্তু সেগুলো বোঝা যাচ্ছে না, কেন কি পৃথিবী অনেক বেশি ওদেরকে আকর্ষণ করছে। যদি আমি মহাশূন্যে গিয়ে বা মহাকাশে গিয়ে এই পেন আর একটা ডাস্টার যদি আমি ছেড়ে দিই তাহলে কিন্তু তারা অটোমেটিকলি আকর্ষিত হয়ে পরস্পরের কাছে চলে আসবে, কেন কি আকাশে বা মহাশূন্যে অন্য কোনো বস্তুর কোনো মহাকর্ষ ক্ষেত্র নেই, ফলে ওরা দুজন কিন্তু আকর্ষিত হয়ে পরস্পর কাছে চলে আসবে। এরকম একটা কোশ্চেন কম্পিটিটিভ পরীক্ষাতে ছিল যে মহাকাশে দুটো মহাকাশ যাত্রী তারা পরস্পরের কানেকশন হচ্ছে কি না হারিয়ে ফেলেছে, তারা যদি পরস্পর হচ্ছে মানে মহাকাশে ভাসতে থাকে কাছাকাছি এলে কিন্তু তারা পরস্পরকে আকর্ষিত হয়ে কাছাকাছি চলে আসবে, কেন কি এখানে দুজনের যে মহাকর্ষ বল দুজনকে আকর্ষণ করছে তার জন্য চলে আসবে, বাকি তো নেই কেউ ওদের রেসপেক্টে। তো এখানে তাহলে মহাকর্ষ ক্ষেত্র আমরা সংজ্ঞা কি বলবো বই থেকে দিতে পারিস, বইটা দিয়ে আমাকে এগুলো বই থেকে বলে দিচ্ছি। মহাকর্ষ ক্ষেত্র, হ্যাঁ মহাকর্ষ ক্ষেত্র বই থেকে আমি বলে দিচ্ছি, একবার বইটা খুলছি। হ্যাঁ পেজ নাম্বার হচ্ছে 6, আচ্ছা পেজ নাম্বার 6 না 5 মহাকর্ষ ক্ষেত্র, ঠিক আছে 1.4 টপিক যেটা, ঠিক আছে। আচ্ছা তার আগে 1.3 যে টপিকটা আছে, সেক্ষেত্রে কি আছে যে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে মহাকর্ষ আকর্ষণ, এখানে ওই কথাগুলোই লেখা আছে যেটা আমি বললাম না যে বিন্দু ভরের ক্ষেত্রে হলে তো আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারি যে জি m1 m2 বাই r স্কয়ার, কোনো সমস্যা নেই, কিন্তু বিস্তৃত বস্তু হলে আমরা কি করব ইন্টিগ্রেশন করব, ওটাই লেখা আছে। ঠিক আছে, যে বিস্তৃত বস্তু হলে
আমরা কিন্তু সেটার যে ভরগুলো সেগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র ভরে করে তাদের আমরা যোগ করতে পারি বা ইন্টিগ্রেশন করতে পারি। যেমন আমরা দেখেছি না যে একটা ত্রিভুজের 3টে কোণায় ভর আছে, তার কেন্দ্রে যদি অন্য কোনো ভর রাখা হয় তার উপরে কত বল হবে, বা শীর্ষে থাকলে কত, ওগুলো বিন্দু ভর ছিল, ওই জন্য আমরা 3টে আলাদা আলাদা করে বার করে যোগ করে দিলাম। আর আজকের কিছু দণ্ড ছিল, দণ্ডের পুরো পুরো দণ্ডটার উপরে ভর আছে, এই জন্য আমরা ইন্টিগ্রেশন করেছি। আচ্ছা, আরেকটা কথা কি, যদি কোনো বস্তু হচ্ছে কি হয় না স্ফেরিক্যালি সিমেট্রিক। স্ফেরিক্যালি সিমেট্রিক বলতে কি, স্ফেরিক্যালি সিমেট্রিক বলতে যে একটা গোলক হবে, ফাঁপা হতে পারে বা নিরেট হতে পারে, একটা ফাঁপা গোলক, তো সেই ফাঁপা গোলকের হচ্ছে কি পৃষ্ঠতলে ভর আছে, ফাঁপা গোলকের পৃষ্ঠতলে ভর আছে। তো এটাকে স্ফেরিক্যালি সিমেট্রিক কখন বলা হয়, এর কেন্দ্র থেকে আর দূরত্বে সব জায়গায় সমান সমান ভর আছে, তাই না? কেন্দ্র থেকে আর দূরত্বে এর যে পৃষ্ঠতল প্রত্যেক বিন্দুতে সমান সমান ভর আছে। আচ্ছা, এটা স্ফেরিক্যালি সিমেট্রিক হতে পারে। আমি যদি বলি এই যে ফুটবলের মতো দেখতে, এবং এখানে আমি একটা ধরো ভর নিলাম, বিন্দু ভর, তো এদের মধ্যে আমি যদি মহাকর্ষ বল বার করতে যাই তাহলে আমার কিন্তু এখানে ইন্টিগ্রেশনের প্রয়োজন পড়বে না। আমি কি করব না, এই যে ফুটবলটার যে মোট ভর সেটাকে আমি কেন্দ্রে ধরে নেব, ঠিক আছে? এটাকে বলা হয় সেল থিওরাম বলে, যে একটা যদি এরকম খোলক হয় তাহলে তার বাইরে যখন আমি বল বার করব অন্য কোনো কিছুর উপরে, তাহলে ওর মোট ভরকে আমি কোথায় ধরে নিতে পারি, কেন্দ্রে, ঠিক আছে? এটা কিছুটা ক্লাস 12 এর গস থিওরামের উপরে, মানে গস থিওরামের মতোই, ঠিক আছে? ক্লাস 12 এ কিন্তু গস থিওরাম আছে। ওই ধরো এটা ধরো একটা স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলীয় খোলক যার উপরে আধান আছে, তার জন্য এখানে ধরো কত বল হবে যেমনটা ক্যালকুলেশন হবে এখানেও সেম হবে। তো কি বললাম যে স্ফেরিক্যাল সিমেট্রিক মানে কি গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্য বলতে কি না, দেখতে হবে কেন্দ্র থেকে সমান দূরত্বে সমান সমান ভর আছে। আচ্ছা, এটা ফাঁপা না হয়ে নিরেট হলে, নিরেট যদি হয় পুরোটা, তাহলে আমাকে দেখতে হবে কি যে আমি কেন্দ্র থেকে ধরো এখানে যত দূরত্বে গেছি এরকম যদি আমি ভাবি, তো এখানে সব জায়গাতে সমান সমান ভর আছে, এটাও দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ভর বাড়তে পারে, ধরো কেন্দ্রে ভর কম, পরে পরে আস্তে আস্তে ভর বাড়ছে, হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আর দূরত্বে গিয়ে আমি যদি কোনো পয়েন্ট চারদিকে নিই তাহলে দেখতে হবে কি না চারদিকে আর পয়েন্টে সমান সমান ভর যেন থাকে। এমনটা নয় যে কেন্দ্র থেকে ডান দিকে আর দূরত্বে গেলে যতটা ভর পাচ্ছি বাম দিকে গেলে ধরো আলাদা ভর পাচ্ছি, তাহলে ওটাকে স্ফেরিক্যাল সিমেট্রি বলবো না, ঠিক আছে? হতে পারে ভর বাড়তে পারে আস্তে আস্তে, কিন্তু সমান দূরত্বে সব দিকে সমান ভর থাকবে। তো এটা হলো কি স্ফেরিক্যাল সিমেট্রিক, মানে গোলীয় প্রতিসাম্য বিশিষ্ট কোনো বস্তুর ক্ষেত্রে আমরা তার বাইরে যদি কোনো বল বার করি তাহলে তার সমস্ত ভরকে আমরা কোথায় ধরে নেবো, কেন্দ্রে। এই জন্য তো আমরা করি, পৃথিবী আর সূর্যের মধ্যে যদি আমি আকর্ষণ বল বার করি, বা পৃথিবী এবং আমার মধ্যে যদি আকর্ষণ বল বার করি, তাহলে পৃথিবীর মোট ভরকে আমি কোথায় ধরবো, পৃথিবীর কেন্দ্রে, ঠিক আছে? এখানে দেখ, হ্যাঁ, ওটা আমরা বলছি যে মহাকর্ষ বল বিন্দু ভরের ক্ষেত্রে প্রযোজ্য। তো পৃথিবী এবং সূর্যের মধ্যে মহাকর্ষ বল বার করার জন্য পৃথিবী আর সূর্যকে আমরা বিন্দু ভর ধরে নিয়েছি, কেন কি তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি, এটা প্রথমে বলা হয়েছিল। আচ্ছা, পৃথিবী আর আমার মধ্যে আকর্ষণ বল বার করার ক্ষেত্রে আমি তো পৃথিবীকে বিন্দু ভর ধরতে পারি না, কেন কি আমার কাছে পৃথিবী আছে এবং পৃথিবী অনেক বড় আকৃতির, তাকে আমরা বিন্দু ভর ধরতে পারি না। কিন্তু তবুও এক্ষেত্রে স্ফেরিক্যাল সিমেট্রি আমরা কাজে লাগাবো, মানে গোলীয় প্রতিসাম্য। আমরা ধরে নিতে পারি পৃথিবী একটা সুষম গোলক যার সব দিকে সমানভাবে ভর বন্টিত আছে, তাহলে তার মোট ভরকে আমরা কেন্দ্রে ধরবো আর আমি আছি তার পৃষ্ঠে, তাহলে কেন্দ্র এবং পৃষ্ঠের মধ্যে দূরত্ব কি হবে, পৃথিবীরই ব্যাসার্ধ। এরকম ক্যালকুলেশন আমরা আস্তে আস্তে এগোবো। এটা হলো তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে দেখ, এখানে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এই কথাগুলো কিছু কিছু লেখা আছে, লাস্ট প্যারাতে কিন্তু লেখা আছে যে কোন সমসত্ব গোলাকার বস্তুর সঙ্গে যখন তার বাইরে অবস্থিত কোনো কোণের আকর্ষণ সম্বন্ধে আলোচনা করা হয় তখন ধরে নেওয়া যায় গোলাকার বস্তুটির সমস্ত ভর কেন্দ্রে সন্নিবিষ্ট আছে। এইটাকে আন্ডারলাইন করবি, ঠিক আছে? এটাই হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি। পেন একটা আমাকে দিবি, পেন। এটাকে আন্ডারলাইন করবি কি না, যে কোন সমসত্ব গোলাকার বস্তুর সঙ্গে
কোনো সমসত্ব গোলাকার বস্তুর সঙ্গে যখন তার বাইরে অবস্থিত, ভেতরে নয় বাইরে অবস্থিত কোনো কণার আকর্ষণ সম্বন্ধে আলোচনা করা হয়, তখন ধরে নেওয়া যায় গোলাকার বস্তুটির সমস্ত ভর তার কেন্দ্রে সন্নিবিষ্ট আছে। তাই সূর্য, পৃথিবী, চন্দ্র এবং অন্যান্য গ্রহ উপগ্রহের মতো প্রায় গোলাকার বস্তুগুলিকে গোলাকার ধরে নিলে নিউটনের মহাকর্ষ সূত্র প্রয়োগ করা হয়। ঠিক আছে। আচ্ছা, বস্তুকে সমসত্ব কখন বলা হয়? যখন তার বিভিন্ন অংশের ভৌত ধর্ম ঘনত্ব, ভৌত ধর্ম মানে কি এখানে ঘনত্ব একই থাকে। ঠিক আছে। হ্যাঁ, এবারে দেখ মহাকর্ষ ক্ষেত্র যেটা, কোন বস্তুর নিজস্ব ভরের দরুন তার পরিপার্শ্বস্থ যে অঞ্চলে বস্তুটির মহাকর্ষ প্রভাব অনুভূত হয়, মানে ধরো আমি এখানে একটা ভর রেখেছি, তার চারদিকে যতটা অঞ্চল জুড়ে মহাকর্ষ প্রভাব অনুভূত হয়, অর্থাৎ যে অঞ্চলে অন্য কোনো বস্তুকে আনলে তার উপরে প্রথম বস্তুটি মহাকর্ষ বল প্রয়োগ করে, সেই অঞ্চলটিকেই বস্তুর মহাকর্ষ ক্ষেত্র বলা হয়। ঠিক আছে। কি বলছে দেখ, প্রকৃতপক্ষে যে কোনো বস্তুর মহাকর্ষ ক্ষেত্রই অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। প্রকৃতপক্ষে মানে কি? থিওরিটিক্যালি, মানে সূত্র অনুযায়ী। এই যে আর যদি ইনফিনিটি হয় তবে গিয়ে F0 হবে। ঠিক আছে। তবে যে দূরত্বের পর মহাকর্ষ বলটি বাস্তবে নগণ্য হয়ে পড়ে, সেই অঞ্চলটিকেই মহাকর্ষ ক্ষেত্র হিসাবে ধরে নেওয়া যেতে পারে। ঠিক আছে। মানে বাস্তবে আমি যদি বলি, কি বলছে, প্রকৃতপক্ষে যে কোনো বস্তুর মহাকর্ষ ক্ষেত্রে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, তবে যে দূরত্বের পরে মহাকর্ষ বলটি বাস্তবে নগণ্য হয়ে পড়ে, সেই অঞ্চলটিকে বস্তুর মহাকর্ষ ক্ষেত্র হিসেবে ধরা নাও যেতে পারে। আচ্ছা, ধরা নাও যেতে পারে বলতে কি, ওটা তো প্রকৃত নয়। ঠিক আছে। আমি যদি বলি বাস্তবে, বাস্তবে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে কি কিছুটা দূর পর্যন্ত, কিন্তু থিওরিটিক্যালি অসীম পর্যন্ত। ঠিক আছে। এবারে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কি? মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য সোজা কথা বলতে গেলে আমি যদি বলি যে এম ভরের জন্য আর দূরত্বে আমি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই, তাহলে লেখ মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। একটা কাজ কর, বইয়ের পেজ নাম্বার 5-6 বলে লিখে দে, টপিক বলে লিখে দে, তাহলে ওটা পরে পড়লে বুঝে যাবে যে এখান থেকে একবার রিডিং দিয়ে নিতে হবে। এবার আমরা হেডিং লিখবো মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে। মহাকর্ষ ক্ষেত্র হলো কি বলছে, আমি যদি বলি এটা হচ্ছে কি না ক্যাপিটাল এম ভর, ক্যাপিটাল এম ভর থেকে আমি ধরো বললাম যে আর দূরত্বে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত হবে। এবার মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যকে অনেক ভাবে ডিনোট করা যায়, যেমন ই দ্বারা ডিনোট করা যায়, বা আই বা জি দ্বারাও ডিনোট করা। তোরা জি জানিস, জি কি? জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অনেক পৃথিবীর যদি আমি মহাকর্ষ ক্ষেত্র বলি তাহলে ওটাও অভিকর্ষ ত্বরণ আসবে, দুটোই একই জিনিস। কি করে আসছে সেটা আমি বলছি। তো মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কি বলা হচ্ছে, যে কোনো ভরের কোনো হচ্ছে কি ভরের কোনো ভরের জন্য কোনো বিন্দুতে বা কোনো মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে, ধরো এই বিন্দু এটাই, এখানে এখানে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কি হবে না একক ভরের উপর ক্রিয়াশীল বল। মানে ধরো এই এই ক্যাপিটাল এম ভর তার চারদিকে ক্ষেত্র সৃষ্টি করেছে, মহাকর্ষ ক্ষেত্র। আমি যদি বলি এই ভর থেকে আর দূরত্বে পি বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত, না এখানে একক ভর রাখলে যে বল কাজ করবে সেটাই হচ্ছে কি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এখানে আমি যদি বলি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য জি যদি লিখি, তাহলে কি লেখা উচিত না ক্যাপিটাল জি। বল বার করবো, তুই এখানে ধরে নে 1 কেজি ভর আছে, একক ভর 1 কেজি ধরে নে, তাহলে তাহলে বল কত হবে, এম ইন্টু 1/r², একক ভরের উপর ক্রিয়াশীল বল। ঠিক আছে। এবার বইতে সংজ্ঞা দেখ কি বলছে, না কোনো মহাকর্ষ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তুকে রাখা হলে তার উপর ক্রিয়াশীল মহাকর্ষ বলকে ওই বিন্দুর মহাকর্ষ ক্ষেত্র বলে। বোঝা গেছে? ঠিক আছে। সংজ্ঞাটা একবার দেখে নে কি না, কোনো মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তু রাখলে তার উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বলকে ওই বিন্দুর মহাকর্ষ ক্ষেত্র বলে। অ্যাকচুয়ালি একে আরো অন্যভাবে ক্যালকুলেশন করা যায়। যদি আমি বলি যে এম ভর এখানে আছে, আমি যদি বলি এখানে একটা টেস্ট মাস যেটা আমি ধরো নিয়েছি m0 খুব ক্ষুদ্র, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে না জি ক্যাপিটাল এম স্মল এম বাই r²। এবার আমি যদি বলি একক ভরের উপর ক্রিয়াশীল বল কত, তাহলে আমি কি বলবো এম নট ভরের উপর ক্রিয়াশীল বল এটা,
এম নট ভরের উপর ক্রিয়াশীল বল কত এফ, একক ভরের উপর ক্রিয়াশীল বল কত হবে এফ বাই এম, মানে কত হবে জি ক্যাপিটাল এম এম নট বাই আর স্কোয়ার, এম নট দিয়ে ভাগ, এম নট কেটে গেল, মানে আমি বলতে পারি কি না এম নটের উপরে কত বল প্রয়োগ করছে এটা, তাহলে একক ভরের উপরে কত বল প্রয়োগ করছে এটা, ঠিক না? এখান থেকে এলেও হবে আর সোজা আমি এক ধরে নিলে তাও হবে। এবারে যেটা কথা হচ্ছে যে যদি বলি আমি এই জি এর একক মাত্রা টাত্রা গুলো কি হতে পারে, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে একটা একক হবে কিরকম না এফ বাই এম, মানে বল বাই ভর, তাহলে এর একক কি হওয়া উচিত, একক কি হওয়া উচিত, একক হওয়া উচিত নিউটন পার কেজি, এসআই একক বা সিজিএস একক যদি বলি সিজিএস একক ডাইন পার গ্রাম, ঠিক আছে ডাইন পার গ্রাম। আচ্ছা মাত্রা যদি বলি, মাত্রা করার ক্ষেত্রে জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার দিয়ে যাবি না, তাহলে কি ওটা দিয়ে গেলে আমাকে জি এর মাত্রা বসাতে হবে, এটা দিয়ে যাবে নিউটন পার কেজি, মানে বল বাই ভর দিয়ে যাবে। বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে এম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই ভর হচ্ছে কত এম, তাহলে এম কেটে গেলে কত হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে? তাহলে কি হলো মহাকর্ষ ক্ষেত্র কি হচ্ছে, সোজা কথায় মহাকর্ষ ক্ষেত্র হচ্ছে কি না কোনো ভরের চতুর্দিকে যতটা অঞ্চল জুড়ে তার মহাকর্ষ প্রভাব অনুভূত হয় সেটা হচ্ছে কিনা মহাকর্ষ ক্ষেত্র। মহাকর্ষ ক্ষেত্র বললো কি না কোনো ভরের মহাকর্ষ ক্ষেত্র বার করতে গেলে আমাদেরকে কি করতে হবে না সেই বিন্দুতে একটা একক ভর নিতে হবে, একক ভরের উপর ক্রিয়াশীল বল আমরা বার করব, ঠিক আছে? এফ বা আই বা জি দ্বারা সূচিত করা হয়, তবে এখন স্মল জি দ্বারা সূচিত করা হয়, ঠিক আছে? আচ্ছা এবারে কি একক মাত্রা এখানে আছে, মহাকর্ষ বিভব আমরা পরে আসবো, ঠিক আছে? মহাকর্ষ ক্ষেত্র নিয়ে কারো কোনো ডাউট আছে? বাস আমরা যে বল যেটা লিখতাম জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এখানে কি করবো যার মহাকর্ষ ক্ষেত্র বার করা হবে তার ভরটা থাকবে আর অন্যটা এক, ঠিক আছে? অন্যটা এক হচ্ছে। এইবারে আমরা দেখবো যে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য এবং অভিকর্ষজ ত্বরণ একই জিনিস হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে বা যে কোনো গ্রহের ক্ষেত্রে। আমরা এখানে দুটো টার্ম বলছি, একবার বলছি মহাকর্ষ, একবার বলছি অভিকর্ষ। অ্যাকচুয়ালি দুটো জিনিস কি, মহাকর্ষ হচ্ছে কি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল, অভিকর্ষ কি হচ্ছে, অভিকর্ষ হচ্ছে কিনা কোনো একটা গ্রহ এবং তার সঙ্গে অন্য কোনো কিছুর আকর্ষণ বল। এবারে সেই গ্রহ পৃথিবী হলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, চাঁদ হলে চাঁদের অভিকর্ষ ত্বরণ, মঙ্গল গ্রহ হলে মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ। তোরা এরকম একটা জিনিস পড়েছিস যে চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের কত হয় 1/6 গুণ হয়, তাই না? তো এটা কিন্তু ওখান থেকে ক্যালকুলেশন করে এসছে। এবারে আমরা এখানে দেখবো ধরো আমি যদি বলি এটা হচ্ছে কি পৃথিবীর ভর কত না ক্যাপিটাল এম এবং পৃথিবীর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি কত আর। তো অভিকর্ষজ ত্বরণ এমনিতে তোরা কি সংজ্ঞা পড়েছিস যখন আমরা হচ্ছে একমাত্রিক গতি পড়েছিলাম, তখন আমরা কি পড়েছিলাম যে কোনো বস্তুকে পৃথিবীর থেকে পৃথিবীপৃষ্ঠ থেকে কিছুটা উচ্চতায় থেকে যদি হচ্ছে অবাধে পতনশীল হতে দেওয়া যায় তাহলে সেটাতে যে ত্বরণ হবে। তো অবাধে পতনশীল মানে আমি ধরে নিচ্ছি পৃথিবী পৃষ্ঠ থেকে ধরো এখান থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে এতটা দূরত্বে, ঠিক আছে আর দূরত্বে আমি যদি বলি এইখানে একটা ভর আমি নিয়েছি স্মল এম ভরের একটা বল, তাহলে তার উপরে আকর্ষণ বল কত হবে এফ সমান জি স্মল এম ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, ঠিক আছে আর স্কোয়ার। তবে দেখ পৃথিবীর থেকে যদি আমি বলি 10 মিটার উঁচু থেকে কোনো বস্তুকে আমি ছাড়ছি, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, তো সেই হিসাবে 10 মিটার অনেক ছোট। তো পৃথিবীর থেকে কিছুটা অল্প উচ্চতা থেকে আমি যদি ছাড়ি তো আমি এখানে কিন্তু এই যে স্মল আরটাকে পৃথিবীর ব্যাসার্ধর মতোই ধরতে পারি, ঠিক আছে যেহেতু দূরত্বটা ছোট। এবারে কথা হলো যে এখানে আমি যদি বলি যে পৃথিবী পৃষ্ঠে বল কত হবে না জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাই না পৃথিবী পৃষ্ঠে। এইবারে বল স্মল এম ভরের উপরে ক্রিয়াশীল বল কত এটা। আচ্ছা একে যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে পড়বে, বলের জন্য কি আসে বল যদি থাকে তাহলে ত্বরণ আসবে,
তাহলে ফর্মুলা কি হবে, এফ সমান এম ভরের ত্বরণ কত আমি ধরে নিচ্ছি, এম ভরের ত্বরণ হচ্ছে জি। এ লিখি না আমরা, এখানে ত্বরণটাকে কি লিখবো, জি লিখবো, যেহেতু অভিকর্ষ ত্বরণ হচ্ছে। এইবারে দেখ এখানে আমি যদি লিখি জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, এখানে যদি লিখি এম ইন্টু জি, তাহলে এম এম কেটে যাচ্ছে, তাহলে সেই জি সমান কি আসছে, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। মানে কি হলো, পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, পৃথিবীর জন্য যে অভিকর্ষ ত্বরণ হচ্ছে সেটা কিন্তু তার মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যই হচ্ছে, একই জিনিস দুটোই। ওটাই তো হচ্ছে না, 1 কেজি ভরের উপর ক্রিয়াশীল বল বা একক ভরের উপর ক্রিয়াশীল বল মানেই তো ত্বরণই হয়ে যাচ্ছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ আমরা এরকম করে বার করছি, এবং এর মান কত আসে, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে একটা জিনিস কি বোঝা যাচ্ছে, আমরা তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত আসবে, তাহলে লিখবি যে অভিকর্ষ ত্বরণ বলে হেডিং লিখবি, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ বলে হেডিং লিখবি। প্রথমে এক কাজ করে নে, 7 নম্বর পেজ বইতে, বইতে 7 নম্বর পেজ আছে, সেখানে 7 নম্বর পেজে দেখ, প্রথমে আছে কিনা অভিকর্ষ, তারপরে আছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ কি না, ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে। ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা আকর্ষণ করে তাকে অভিকর্ষ বলে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখিয়েছে যে পৃথিবীর ভর ক্যাপিটাল এম, ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পৃথিবীর কেন্দ্র ও থেকে আর দূরত্বে এম ভরের একটি বস্তু আছে, তাহলে পৃথিবীকে আর ব্যাসার্ধের সমসত্ব গোলক হিসেবে ধরে নিলে পৃথিবীর সমস্ত ভর এম তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরা যেতে পারে। তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে পৃথিবীর ওপর বস্তুটির ওপর পৃথিবীর আকর্ষণ বল অর্থাৎ অভিকর্ষ বলের পরিমাণ কত হবে, ওই একই ফর্মুলা, জি পৃথিবীর ভর ক্যাপিটাল এম, বস্তুর ভর স্মল এম, আর পৃথিবীর কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত দূরত্ব কত, স্মল আর, এই জন্য স্মল আর স্কয়ার। ঠিক আছে, অসুবিধা নেই তো। অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে কি বলবো, অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ ওরা বার করেছে, দেখ এম এফ সমান আমরা এখানে কি লিখে দেবো, এম ইন্টু জি, এম ইন্টু এ লিখতাম, কি লিখবো, এম ইন্টু জি, তুলনা করলে দেখ জি কত আসছে, স্মল জি কত আসছে না, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। ঠিক আছে, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। তাহলে আমি যদি বলি যে পৃথিবী পৃষ্ঠে, দেখ এরকম লিখবি, এটা হলো কিনা পৃথিবী যার ভর কত না ক্যাপিটাল এম এবং যার ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর। আমি যদি বলি এখানে কি লিখবো না, পৃথিবী পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠে পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ, এটা লিখবি অভিকর্ষজ ত্বরণ জি সমান কত হবে না, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম। পৃথিবী পৃষ্ঠেই যদি আমি অভিকর্ষ ত্বরণ বার করি তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কত, ক্যাপিটাল আর, তাহলে কি হবে আর স্কয়ার। এরপরে আমরা কি করি, দেখ আমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে কিছুটা উঁচুতে যাই, মানে বেশ কিছুটা উঁচুতে, তাহলে অভিকর্ষ ত্বরণের চেঞ্জ হবে, ঠিক আছে। আর যদি পৃথিবীর গভীরতায় যাই তাহলেও চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখবো কি যে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন পৃথিবী থেকে আমি কতটা উঁচুতে উঠছি পৃথিবী পৃষ্ঠ থেকে, বা পৃথিবী পৃষ্ঠ থেকে আমি গভীরতায় গেলে কি হবে। আরো হয় পৃথিবীর আকারের জন্য, পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার নয়, পৃথিবী কিন্তু এক মিনিট, পৃথিবী কিন্তু পুরোপুরি গোলাকার নয়, কিছুটা কিছুটা হচ্ছে কি হয় না, চ্যাপ্টার, মানে কিছুটা হচ্ছে কি না একটু চাপা টাইপের হবে, ঠিক আছে, উপবৃত্তাকার যাকে বলে। উপবৃত্তাকার তো নয়, মানে হালকা, মানে একটা বলকে চেপে দিলে যেটা হয়, ঠিক আছে, মানে মেরু অঞ্চলটা কিছুটা চাপা থাকবে আর নিরক্ষ অঞ্চলটা কিছুটা বেশি। মানে আমি যদি বলি যে পৃথিবীটা এরকম দেখতে হবে, এতটা নয় তাও এরকম হয়, এরকম হয়। আমি যদি বলি যে পৃথিবীর পৃথিবী হচ্ছে নিরক্ষ অঞ্চলে যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর ই, মানে ইকুয়েটর। আর হচ্ছে কি যদি আমি বলি যে মেরু অঞ্চলে যে ব্যাসার্ধ সেটাকে যদি আমি আর পি বলি, এখান থেকে আমরা দেখতে পাবো যে আর ই গ্রেটার দেন আর পি। এবং নিরক্ষ অঞ্চলের ব্যাসার্ধ
মেরু অঞ্চলের ব্যাসার্ধ থেকে খুব সম্ভবত 21 কিলোমিটার বেশি। এটা আসছি পরে। তো আমরা এখানে কি কি আমরা দেখবো এবারে, যে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ না, সেটা কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে কি পৃথিবীর আকার, ঠিক আছে, পৃথিবী কেমন আকারের হচ্ছে, এই যে একটু পুরোপুরি গোলাকার নয়। 2 হচ্ছে কি উচ্চতার জন্য, 3 হচ্ছে গভীরতার জন্য, এবং 4 নম্বর হচ্ছে পৃথিবী যে ঘুরছে তার জন্য, আবর্তন গতির জন্য, ঠিক আছে। তো এগুলো আমরা আসবো। একটা টাইপের অঙ্ক আমি ওখানে ছেড়ে গেছি, যেটা হচ্ছে বাইনারি স্টার সিস্টেম। তোদের আমি একবার দিয়েছিলাম হেডিং লিখে, কিন্তু করা হয়নি, লাস্টে নিয়ে নেবো এটা, ঠিক আছে। হ্যাঁ, এবার এই হেডিং দিবি তোরা, যে কি হেডিং দিবি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ এবং মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক, তো এটাই হচ্ছে স্মল জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি এম বাই আর স্কয়ার, এটা ঠিক হলো। আচ্ছা, আরেকটা যেটা, যে জি এবং এরকম হেডিং দিয়ে জি এবং রো এর মধ্যে সম্পর্ক। রোটা কি পৃথিবীর ঘনত্ব। মানে কিছু কোশ্চেন ধরো এরকম দিয়ে দিল যে অভিকর্ষ ত্বরণ, আর বা এমনি ডেরিভেশনও দিতে পারে, অভিকর্ষ ত্বরণ এবং পৃথিবীর যে ঘনত্ব, এই দুটোর মধ্যে সম্পর্ক কি হতে পারে। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো, যে অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। জি এবং রো এর মধ্যে সম্পর্ক, দেখ অ্যাকচুয়ালি জি আমরা এখানে বার করেছি না, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার, ঠিক আছে। এ বলেছে কি রো কে আনতে হবে, রো হচ্ছে কি ঘনত্ব, ঠিক আছে, রো হচ্ছে কি ঘনত্ব। আচ্ছা, আমরা যদি বলি যে পৃথিবী যেটা ছিল তার তো ভর কত না ক্যাপিটাল এম, এবং ব্যাসার্ধ কত আর। তো দেখ এখানে আমি যদি বলি পৃথিবীর আয়তন কত, একটা গোলকের আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, ঠিক আছে হলো। আচ্ছা, ভর কত, ভর তো দেওয়া আছে এম, তাহলে আমি যদি বলি ঘনত্ব কি হয়, ঘনত্ব রো সমান ভর বাই আয়তন। আচ্ছা, তো এখানে আমি বলতে পারি যে ভর তাহলে কত হচ্ছে রো ইন্টু ভি। তো এইটাকে আমরা কাজে লাগাবো, জি সমান স্মল জি সমান ক্যাপিটাল জি স্মল জি সমান ক্যাপিটাল জি, এম এর জায়গায় কি লিখবো রো, ভি মানে কত 4/3 পাই আর কিউ বাই নিচে হচ্ছে কত না আর স্কয়ার, একটা আর স্কয়ার কেটে যাবে, তো জি আসবে কত না ক্যাপিটাল জি রো 4/3 পাই ইন্টু আর। তো এখান থেকে কনস্ট্যান্ট আমরা ইউজ করতে পারি, এখানে জি কত হচ্ছে স্মল জি সমান আর 4/3 রো ক্যাপিটাল জি পাই ইন্টু আর। এটা হচ্ছে কি না স্মল জি এবং রো এর মধ্যে সম্পর্ক। দেখ বইতে রো লিখেছে, রো সমান, কোনো অসুবিধা নেই, এটা রাখলেও হবে। জি সমান এটা রাখতে পারিস, বা রো সমান করলে কি বাদ বাকিগুলোকে ওই সাইডে পাঠিয়ে দিতে হবে আর কি, বোঝা গেল কি। যদি শুধু রো সমান লেখে তাহলে কি হবে 3g লিখে দিচ্ছি, নাহলে রো সমান কত লেখা যেতে পারে, রো সমান লেখা যেতে পারে 3g বাই 4 ক্যাপিটাল জি পাই আর। তাহলে এটা হলো কি না রো এবং জি এর মধ্যে সম্পর্ক হলো। ঘনত্ব এবং ব্যাস, কোথায় আর একটা আছে, কোথায় প্রশ্ন আছে, ঘনত্ব এবং কোথায় 9 নম্বর পেজ, পৃথিবীর গড় ঘনত্ব এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি। হ্যাঁ, ওটাই করে দিলে তো। পৃথিবীর গড় ঘনত্ব এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক আমি যদি বলি এরকম, যে এই দেখ গড় ঘনত্ব এবং ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক মানে কি, আমি যদি বলি পৃথিবীর মোট ভর কত এম,
পৃথিবীর মোট ভর m এর যদি ব্যাসার্ধ r হয়, তাহলে দেখ এমনটা নয় যে পৃথিবীর পুরো ভর সব জায়গায় সমানভাবে আছে, ঠিক আছে। তো তবু আমরা সুষম ধরে নিচ্ছি। তো সুষম ধরে নিচ্ছি মানে কি, আমি গড় গড় ঘনত্বর কথাই বলছি। তো গড় ঘনত্ব কি হবে, মোট ভর বাই মোট আয়তন, ওটাই হবে আর কি। গড় ঘনত্ব মানে কি, মোট ভর বাই মোট আয়তন, মোট ভর m 4/3 পাই আর কি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা আচ্ছা। এবারে দেখ ওইখানে একটা জিনিস আছে যে বস্তুর ত্বরণ এবং পৃথিবীর ত্বরণ। কি বলা হচ্ছে যে আমাদেরকে পৃথিবী যে বলে আকর্ষণ করছে, ধরো পৃথিবী আমাকে যে বলে আকর্ষণ করছে, আমিও কিন্তু পৃথিবীকে সেই বলে আকর্ষণ করছি। কিন্তু আমি যদি কোনো কোনো উচ্চতা থেকে যদি আমি পড়ে যাই, তাহলে আমি পৃথিবী পৃষ্ঠের দিকে পৌঁছাবো, পৃথিবী আমার দিকে পৌঁছাচ্ছে না কেন, এরকম একটা কোয়েশ্চেন। যে পৃথিবী এবং একটা বলের মধ্যে আকর্ষণ হচ্ছে, তাহলে বলটা পৃথিবীর দিকে যাচ্ছে, পৃথিবী কেন বলের দিকে যাচ্ছে না? এর কারণ হলো কি, দেখ বল কিন্তু দুজনের ওপরে সমান প্রযুক্ত হচ্ছে, দুজনের ওপরই সমান প্রযুক্ত হচ্ছে বল। যদি বলি বল দুজনের ওপরে সমান প্রযুক্ত হচ্ছে, কেন কি, ক্রিয়া প্রতিক্রিয়া। এটা হচ্ছে পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং আর দূরত্বে একটা ভর আছে স্মল এম, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কত হবে, এফ সমান জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এবারে আমি যদি বলি যে এম ভরের বস্তুটার ত্বরণ কত হবে, না এফ বাই এম ভরের বস্তুর জন্য স্মল এম ভাগ করব, তাই না। আমি যদি বলি যে এম ভরের বস্তুর উপরে প্রযুক্ত বল কত, এটা পৃথিবীর উপরে প্রযুক্ত বল কত, এটাই, দুটোই তো সমান। তাহলে আমি যদি বলি এম ভরের বস্তুর ত্বরণ যদি আমি জি ধরে নিই, তাহলে এম জি প্রযুক্ত বল সমান কত হবে, না জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তো স্মল এম কেটে যাচ্ছে, তাহলে জি কত হচ্ছে, না ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার হলো। এবার আমি যদি বলি যে পৃথিবীর ত্বরণ কত, পৃথিবীর ত্বরণ, তাহলে পৃথিবীর ত্বরণ বার করার জন্য আমি কি করব, না পৃথিবীর ভর কত, ক্যাপিটাল এম, পৃথিবীর ত্বরণ যদি আমি এ ধরে নিই, তাহলে পৃথিবীর ভর গুণ পৃথিবীর ত্বরণ সমান পৃথিবীর উপরে প্রযুক্ত বল কত, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তো ক্যাপিটাল এম কেটে যাবে, এ সমান কত হচ্ছে, জি স্মল এম বাই আর স্কোয়ার। কি দেখে কি মনে হচ্ছে, কার ত্বরণ বেশি, এটার ত্বরণ বেশি, এর ত্বরণ বেশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যদি আমি লিখি যে জি বাই এ যদি আমি লিখি, মানে বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ, বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ, এটা হচ্ছে কি না, যদি লিখি বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ, তাহলে কি হবে, বস্তুর ত্বরণ হচ্ছে জি, পৃথিবীর ত্বরণ এ, বস্তুর ত্বরণ জি কে আমি লিখবো কত, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, বস্তুর ত্বরণকে কি লিখবো, ক্যাপিটাল জি স্মল এম বাই আর স্কোয়ার, ওর আর স্কোয়ার উপরে উঠে গেল, আর স্কোয়ার গেল, জি জি গেল, ক্যাপিটাল এম বাই স্মল এম। পৃথিবীর ভর বাই বস্তুর ভর, মানে কি হলো, দেখ বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ সমান পৃথিবীর ভর বাই বস্তুর ভর। পৃথিবীর ভর বস্তুর থেকে তো অনেক বেশি, অনেক বড়, মাছ গ্রেটার দেন ওয়ান, অনেক বড়। তাহলে আমি কি লিখতে পারি যে বস্তুর ত্বরণটা পৃথিবীর ত্বরণের থেকে অনেক বেশি, মানে পৃথিবী বস্তুর দিকে যেতে না যেতেই বস্তু পৃথিবীর কাছে চলে আসবে, বোঝা গেল কি। তাহলে আমরা এখানে কি লিখবো, যে বস্তুর ত্বরণ এটা, পৃথিবীর ত্বরণ এটা, ঠিক আছে, এটা হচ্ছে কিনা পৃথিবীর ত্বরণ, বস্তুর ত্বরণ, পৃথিবীর ত্বরণ, এটা হচ্ছে কিনা বস্তুর ত্বরণ। তাহলে একবার আমরা কি করব, না বস্তুর ত্বরণ বার করব, একবার পৃথিবীর ত্বরণ বার করব। দিয়ে কি করব, বস্তুর ত্বরণকে পৃথিবীর ত্বরণ দিয়ে ভাগ করে কি দেখছি, পৃথিবীর ভর বাই বস্তুর ভর আসছে, পৃথিবীর ভর বস্তুর ভরের থেকে তো অনেক বেশি, তার মানে এটা হচ্ছে কি মাছ গ্রেটার দেন ওয়ান। তার মানে জি বাই এ এটা হচ্ছে কি একের থেকে অনেক বড়, মানে জি মাছ গ্রেটার দেন ওয়ান। তার মানে বস্তুর ত্বরণ অনেক বেশি, মানে বস্তু যে ত্বরণে পৃথিবীর দিকে পৌঁছাবে, পৃথিবী কিন্তু তার থেকে অনেক কম, মানে আসবেই না, তার আগে বস্তু পৃথিবীর কাছে চলে যাবে। একবার পড়ে দেখ বস্তুর ত্বরণ আর পৃথিবীর ত্বরণটা, একবার রিডিং করে দেখ কি আছে,
বুঝে যাবে আশা করি। এবার রিডিং করে দেখ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের পরিবর্তন এইটা করার আগে আমি যেটা বলতে চাইছিলাম ওই ওই অঙ্কটা করে দিই, নাহলে পরে এটা ছেড়ে যাবে আর মনে থাকবে না, ঠিক আছে? কোশ্চেন হচ্ছে যেটা, যে ধরো আমি বললাম যে একটা ভর হলো, প্রথমে কিরকম নেই, প্রথমে সমান সমান ভর, দরকার নেই, যে কনসেপ্ট সেটাই। একটা ভর হলো কি না m1, m1, আর একটা ভর হলো m2, ঠিক আছে, m1 m2। এবারে এরা যদি প্রথমে স্থির থাকে তাহলে আকর্ষণ বলের জন্য পরস্পরের কাছে আসবে, কিন্তু মহাশূন্যে কি হয় না, বস্তুগুলো গতিশীল হচ্ছে। তো দেখা গেল এইরকম একটা ভর ধরো এদিকে কোথাও আসছিল, আর ধরো এদিকে কোথাও যাচ্ছিল, ঠিক আছে, এবং এই মুহূর্তে দুজনের মধ্যে দূরত্ব ধরো r। তো এইরকম সিচুয়েশন হলে কি হবে, এরকম একটা কন্ডিশন হলো যে এ কিছু বেগে এদিকে যাচ্ছে আর এ কিছু বেগে এদিকে আসছে, ঠিক আছে, আসছে, এবং সেই মুহূর্তে তাদের উপরে ক্রিয়াশীল বল এরকম কাজে লাগছে। এটা এখন কি ধরনের বল হিসাবে কাজে লাগছে? অভিকেন্দ্র বল হিসাবে। অভিকেন্দ্র বল কাকে বলে? যদি কোনো বস্তু ধরো এদিকে যাচ্ছে ভি বেগে, আর গতির সহিত লম্ব দিকে যে বল কাজ করে তাকে বলে অভিকেন্দ্র বল। আর ওর জন্য যে ত্বরণ সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। আমি বলেছিলাম ত্বরণ দুই প্রকার, একটা হচ্ছে কি স্পর্শকীয় ত্বরণ, অ্যাকচুয়ালি তিন প্রকার, স্পর্শকীয় ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ আর একটা কৌণিক ত্বরণ, ঠিক আছে। তো গতির দিকে হলে স্পর্শকীয় ত্বরণ, গতির সাথে লম্ব দিকে হলে অভিকেন্দ্র ত্বরণ, আর কৌণিক ত্বরণ তো আলাদা জিনিস, যদি কোনো বস্তু ঘুরে এবং তার ঘূর্ণনের গতিবেগ আস্তে আস্তে বাড়ে। তো এখানে কি হচ্ছে যে এই দুটো বস্তু কি হবে না, দুজনেই ঘুরবে এরকম, ঠিক আছে, মানে দুজন ঘুরবে বলতে কিরকম, ধরো এটা একটা বস্তু এটা একটা বস্তু, এরকম করে দুজন দুজন ঘুরবে, ঠিক আছে। এবারে এদের কেন্দ্র কোথায় হবে সেটা ডিপেন্ড করছে কি এদের কেন্দ্র কোথায় হবে। দেখ আমি যদি বলি যে এদের যে কেন্দ্র, দেখ এদের উপরে বাইরের থেকে কোনো বল প্রযুক্ত হয়েছে, হ্যাঁ কিনা, বাইরের থেকে কোনো বল প্রযুক্ত হয় না। যদি আমি দুজনকে একটা বস্তু সংস্থা ধরে নিই তাহলে বাইরের থেকে প্রযুক্ত বল জিরো, কেন কি এ কি করছে, এর উপরে বল প্রয়োগ করছে, এর উপরে বল প্রয়োগ করছে। তাহলে আমি যদি একে একা ধরি তাহলে এর উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে, একে যদি আমি একা ধরি তাহলে এর উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে। দুজনকে যদি আমি একসঙ্গে ধরি তাহলে বাইরের থেকে মোট প্রযুক্ত বল কত, জিরো। আচ্ছা, বাইরের থেকে মোট প্রযুক্ত বল যদি জিরো হয় তাহলে ভর কেন্দ্র যেখানে ছিল সেখানেই থাকবে, ঠিক আছে, ভর কেন্দ্র যেখানে ছিল সেখানে থাকবে। তো এরা যে ঘুরছে তাহলে ভর কেন্দ্র কি হবে, স্থির থাকবে। তাহলে এদের তাহলে ঘুরছে যেটা, তার কেন্দ্র তাহলে কোথায় হবে, ভর কেন্দ্র, মানে বৃত্তীয় গতির কেন্দ্র কোথায় হবে, ভর কেন্দ্র। তো এখান থেকে আমরা প্রথমে দেখব কি যে এদের ভর কেন্দ্র কোথায়। আমি যদি বলি যে প্রথমে আমি দেখবো যে m1 যে ভর আছে না তার বেগ কত হবে, যদি বার করি m1 ভরের বেগ কত, আমি ধরে নিচ্ছি m1 ভরের বেগ কত v1, আর m2 ভরের বেগ কত ধরে নিচ্ছি v2, ঠিক আছে। m1 ভরের বেগ, m1 ভরের বস্তু তার বেগ হচ্ছে কত v1। আচ্ছা, m1 ভরের বস্তু এটা হচ্ছে কি সেন্টার অফ মাস, এদিকে m2 ভরের বস্তু আছে, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, বল ভর কেন্দ্র থেকে m1 এর দূরত্ব কত হবে, মানে r1 যেটা আমরা বলি, কিরকম বার করে না, অন্যটার ভর বাই মোট ভর, মনে আছে, ইনটু মোট দূরত্ব, এটা ছিল না, অন্যটার ভর বাই মোট ভর, ঠিক আছে হলো। আচ্ছা, এর উপরে অভিকেন্দ্র বল কত কাজ করছে, অভিকেন্দ্র বল জি m1 m2 বাই কি হবে r স্কয়ার, জি m1 m2 বাই r স্কয়ার। তাহলে আমাকে যদি v1 বার করতে বলে তাহলে আমি কি লিখবো, v1, তাহলে অভিকেন্দ্র বল কত হবে, অভিকেন্দ্র বলের ফর্মুলা কি m v স্কয়ার বাই r, অভিকেন্দ্র বলের ফর্মুলা একটা m v স্কয়ার বাই r হতে পারে বা m ওমেগা স্কয়ার r হতে পারে। v স্কয়ার লিখলে নিচে r আসবে, ওমেগা স্কয়ার লিখলে উপরে r যাবে। তাহলে যেহেতু আমাকে বেগ বার করতে বলেছে তাহলে আমি এই ফর্মুলা দিয়ে যাব, যদি কৌণিক বেগ বার করতে বলে তাহলে এটা দিয়ে যাব। তাহলে
আমি যেহেতু m1 এর কাজ করছি তাহলে m1 v1 স্কয়ার বাই আর লিখবো না r1 লিখবো, r1 লিখবো, কেন কি m1 ভরের বস্তু কণাটা কত ব্যাসার্ধের বৃত্ত কত করছে, r1 ব্যাসার্ধের, সমান বল কত না g m1 m2 বাই r স্কয়ার। ঠিক আছে, কিছু কাটাকুটি যাবে, m1 যাবে কেটে। ঠিক আছে, তো v1 স্কয়ার কত হবে g m2 বাই r স্কয়ার, এবং r1 এর ভ্যালু কত হবে না m2 বাই m1 প্লাস m2 ইনটু কি হবে না r, একটা আর যাবে, একটা আর গেল কেটে, তাহলে উত্তর কত হবে না v সমান v1 সমান রুট ওভার g m2 স্কয়ার বাই m1 প্লাস m2 ইনটু r। এ হলো ইন জেনারেল ফর্মুলা, মুখস্থ কোনোদিনই রাখার দরকার নেই। এরকম করে আমরা v2 বার করতে পারি, v2 বার করতে পারি। কিরকম v2 বার করতে পারি, তখন আমরা কিরকম ফর্মুলা ইউজ করব v2 বার করার জন্য, v2 বার করার জন্য করব m2 v2 স্কয়ার বাই m2 ভরের বস্তু কণা কত ব্যাসার্ধের বৃত্ত কত হচ্ছে r2, তাহলে r2 সমান বল কিন্তু একই, F সমান g m1 m2 বাই r স্কয়ার, m2 এখান থেকে গেল, m2 m1 থাকবে, m2 গেল এখান থেকে, তো v2 স্কয়ার কত হবে g m1 বাই r স্কয়ার, এবারে কি হবে r2, r2 মানে কত হবে না অন্যটার ভর, r2 মানে কি হবে অন্যটার ভর মানে m1 বাই মোট ভর m1 প্লাস m2 ইনটু r, একটা আর কাটবে, তো v2 কত হবে v2 সমান রুট ওভার g m1 স্কয়ার m1 প্লাস m2, এরকম কিছু হবে, আর একটা হবে m2 স্কয়ার ইনটু r। ঠিক আছে, লিখে নে আর নিচে হবে, হ্যাঁ নিচে হবে। ঠিক আছে, তাহলে দেখ কি রকম ফর্মুলা আসছে, শোন কি রকম ফর্মুলা আসছে, দুটো এটাকেই বলে বাইনারি স্টার সিস্টেম। বাইনারি মানে কি দুটো নক্ষত্র একে অপরকে একসঙ্গে ঘুরছে, দুটো নক্ষত্র। ঠিক আছে, বাইনারি স্টার সিস্টেম ঘুরবে কার সাপেক্ষে, ভর কেন্দ্রের সাপেক্ষে। এর বেগ v1 কত হবে না g অন্য ভরটার স্কয়ার বাই মোট ভর ইনটু r, আর এটার হচ্ছে দুজনের কৌণিক বেগ একই আসবে, ক্যালকুলেট করে দেখিস দুজনের কৌণিক বেগ একই আসবে। একবার করে দেখিয়ে দিচ্ছি, না হলে কৌণিক বেগ যদি আমি বার করি এখানে ওমেগা, ধরো m1 ওমেগা স্কয়ার r1 সমান g m1 m2 বাই r স্কয়ার, এখান থেকে m1 একটা যাবে, এবং ওমেগা স্কয়ার সমান g m2 বাই r স্কয়ার, এবং r1 মানে কি হবে r1 ওমেগা স্কয়ার সমান g m2 r স্কয়ার, r1 মানে কি হবে, r1 হচ্ছে কত না অন্যটার ভর মানে m2 বাই m1 প্লাস m2 ইনটু r, তো m2 কেটে যাচ্ছে এখান থেকে, এখান থেকে দেখতে পাবি যে ওমেগা চলে আসবে, কোথায় লিখবো, এখান থেকে চলে আসবে, আমি ওই সাইডে এটাকে v1 টাকে ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, এটা সমান v1, এখান থেকে দেখ ওমেগা চলে আসবে g m1 প্লাস m2 r কিউব তার রুট ওভার, ওমেগা চলে আসবে, সেখান থেকে টাইম পিরিয়ডও যেতে পারে। ঠিক আছে, আগে লেখ তারপরে বলছি, এটা বাইনারি স্টার্ট লিখে দিয়েছে, আরেকবার ভালো করে শুনে নে, বলে দিচ্ছি। এখানে একটা ভর আছে m1, এখানে একটা ভর আছে m2, এবং এর বেগ v1 এর বেগ v2, আর এদের মধ্যে ডিসটেন্স কত r। ঠিক আছে, এবার কি বলা হচ্ছে, এরা পরস্পর যখন ঘুরবে তখন এরা
এদের এরা যে ঘুরবে তার কেন্দ্র কোথায় হবে না ভর কেন্দ্র, যে বৃত্তীয় গতিটা হবে তার কেন্দ্র হবে ভর কেন্দ্র। তো আমরা এবার দেখবো কি এক একজনকে দেখবো। যেমন আমি যদি m1 এর গতির কথা বিবেচনা করি তাহলে কি হচ্ছে, m1 ভরের বস্তু কত বেগে যাচ্ছে v1, m1 ভরের বস্তু কত ব্যাসার্ধের বৃত্ত করতে ঘুরছে না ভর কেন্দ্র থেকে m1 এর যে দূরত্ব, ভর কেন্দ্র থেকে m1 এর দূরত্বকে আমরা r1 বলি। r1 আমরা ওই ভর কেন্দ্র চ্যাপ্টারে পড়েছিলাম, অন্যটার ভর বাই মোট ভর কিন্তু তাদের মধ্যে দূরত্ব। ঠিক আছে, হলো। আচ্ছা, এর উপরে অভিকেন্দ্র বল কত না gm1m2/r²। তাহলে আমি কি লিখতে পারি, লিখতে পারি না প্রথম যে ভরটা m1 যে ভর আছে তার অভিকেন্দ্র বল কত হবে না m1 v1² r1 সমান অভিকেন্দ্র বল হিসাবে এখানে কে কাজ করছে, অভিকর্ষ মহাকর্ষ বল। অভিকেন্দ্র বল হিসাবে অনেকেই কাজ করতে পারে, যেমন আমরা ঘর্ষণ চ্যাপ্টারে পড়েছি যে ওখানে, বা বৃত্তীয় গতি চ্যাপ্টারে পড়েছি যে ওখানে অভিকেন্দ্র বল হিসাবে কাজ করতে পারে ঘর্ষণ বল, টান বল, লম্ব বল। আজকের কি পড়া হচ্ছে না মহাকর্ষ বলও কিন্তু অভিকেন্দ্র বল হিসাবে কাজ করছে। তাহলে এটা হলো কি অভিকেন্দ্র বলের ফর্মুলা mv²/r। m মানে কোনটা m1, তার বেগ v1 বাই তার যে ব্যাসার্ধ, ঠিক আছে, যে ব্যাসার্ধে চলছে r1 সমান, এটা তো মহাকর্ষ বল। এখান থেকে আমরা কাটাকুটি করে দেখছি কি এই v1 এটা আসছে। একই রকম ভাবে v2 বার করতে গেলে v2 এর ক্ষেত্রে m2 v2²/r2²। r2 মানে কি হবে, r2 হচ্ছে কি না r2 বার করতে গেলে অন্য ভর মানে কি m1 বাই মোট ভর m1 + m2 * r। ঠিক আছে, হলো। তারপরে আমরা কি বার করছি না v2, এটা v2। আচ্ছা, ওমেগা বার করব কিভাবে, ওমেগাটা আমি একবার না হলে বলে দিচ্ছি। এখানে ওমেগা সবার পুরোটা টোকা হয়ে গেছে কি, ওমেগা বার করতে গেলে আমরা এরকম যেতে পারি, এরকম না, ওমেগা দুজনের সেম আসবে। ঠিক আছে, দুজনের কিন্তু ওমেগা সেম আসবে। ওমেগা বার করতে গেলে আমরা কোন ফর্মুলাতে যাব, m1 ওমেগা² r1 সমান সমান কি হবে না g m1m2/r²। এখান থেকে m1 কাটা গেল, তাহলে কত হবে না ওমেগা² সমান কত হবে না g m2/r²। ঠিক আছে, g m2/r²। r1 নিচে যাবে, r1 মানে কত হবে না অন্য ভর m2 বাই মোট ভর m1 + m2 * r। ঠিক না, তাহলে m2 এখান থেকে কেটে যাবে, তাহলে কি হবে উপরে যাবে g m1 + m2 বাই নিচে থাকবে কত না r3। এটা হচ্ছে ওমেগা²। তাহলে ওমেগা কি হবে √ওভার, ওমেগা কি হবে √ওভার, ওমেগা সমান √ওভার g দুজনের ভরের যোগ বাই তাদের মধ্যে দূরত্বের কিউব। একটা হোমওয়ার্ক থাকলো, এখানে একটা ভর আছে m, এখানে একটা ভর আছে m, তাদের মধ্যে দূরত্ব r, তো এদের বেগ দুজনেরই সেম হবে, কেন কি দুজনের ভর সেম না। বেগ বার করতে হবে, বেগ বার করতে হবে v কত হবে, ওমেগা বার করতে হবে, দেন t বার করতে হবে। ঠিক আছে, এটা বাড়িতে থাকলো। আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে কি না বইতে উদাহরণে আছে, সেটা যেমনটা বলা হলো সেরকম করে উদাহরণে আছে বলতে, পেজ নাম্বার 5-এ, পেজ নাম্বার 5-এর উদাহরণ 2, বইয়ের মতো করবি না, নিজে বুঝে করবি। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে। পেজ নাম্বার 5-এ উদাহরণ 2। আছে পেজ নাম্বার 5-এ উদাহরণ 2-এ কি দিয়েছে এরকম আছে, দেখ কি বলছি শোন। ওখানে আছে কি না সবগুলো সমান সমান ভর। ঠিক আছে, এখানে m আছে,
এখানে এম আছে, এখানে এম আছে। বলেছে এরা হচ্ছে পরস্পরের আকর্ষণ বলের জন্য এরা কি করছে, এমন ভাবে ঘুরছে যে তাদের পারস্পরিক ব্যবধান সবসময় ঠিক আছে, মানে বৃত্তপথে ঘুরছে। ঠিক আছে, বৃত্তপথে ধরো ঘুরছে। তো এর ধরো বেগ যদি এদিকে ভি হয়, এর বেগ এদিকে ভি এরকম আছে, এর বেগ এদিকে ভি এরকম আছে, তো ভি গুলো বার করতে বলছে বা ওমেগা। তো কি করতে হবে, প্রথমে দেখ এই এম আর এই এম এর জন্য এর উপরে মোট বল বার করা শিখিয়েছি আমি, শিখেছি তো। এই ভর আর এই ভরের জন্য এর উপরে মোট বল বার করা শিখিয়েছি। যেমন ওখানে দুটো ভর ছিল তার জন্য বল বার করেছি, এখানে তিনজন আছে, মানে আমি যদি বলি এ যে ঘুরছে, এ যে বৃত্তপথে ঘুরছে তার জন্য অভিকেন্দ্র বল হচ্ছে কোনটা, এটা। কেন কি বৃত্তের কেন্দ্র তো ভর কেন্দ্র, বৃত্তের কেন্দ্র ভর কেন্দ্র, তাহলে এটা অভিকেন্দ্র বল আমরা বার করা শিখেছি। কত হবে বার করবি। আচ্ছা, এখান থেকে এতটা পর্যন্ত দূরত্ব কত হবে তাও বলেছি, করতে হবে। এরপরে ফর্মুলা কি হবে, এম ভি স্কয়ার বাই এই দূরত্বটা, এই দূরত্বটা কত হয়, এই দূরত্বটা হয় এল বাই রুট থ্রি, আর এটা কত হয় এল বাই টু রুট থ্রি, আগের দিন বলেছিলাম। তাহলে এতটা দূরত্ব কত হয় না এল বাই রুট থ্রি, তাহলে এম ভি স্কয়ার বাই এল বাই রুট থ্রি, এম ভি স্কয়ার বাই আর সমান এর উপরে মোট বল কত, যেটা আমি ত্রিভুজের অঙ্ক করলে কি আসবে, ভি চলে আসবে। আচ্ছা, ওমেগা যদি বলে তখন কি করবি, এম ওমেগা স্কয়ার, এটা তখন উপরে গুণ হবে সমান ওই যে বলটা। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে, এটা বাড়িতে এগুলো দেখে আসবে। ঠিক আছে, চল। না, একজনের বার করে নিলে হয়ে যাবে, কেন কি তিনজনের ভর সমান, তিনজনের ভর সমান। ত্রিভুজের ক্ষেত্রে তিনজনের ভর সমান দিলে তাও অঙ্ক অনেক বড় হবে, কিন্তু বই দেখে করবি না। ঠিক আছে, এগুলো তো ডাইরেক্ট হয়। দেখ এখানে এর উপরে মোট বল কত হবে, এম আর এম এর মধ্যে ক্রিয়াশীল বল কত, জি এম বাই এল স্কয়ার। তো দুটো বল সমান, মাঝে কোণ 60 ডিগ্রি, তাহলে মোট বল কত হবে, জি এম বাই এল স্কয়ার ইন্টু রুট থ্রি। তাহলে বলটা এখানে হয়ে যাবে জি এম বাই এল স্কয়ার ইন্টু রুট থ্রি। ওই কাটাকুটি হয়ে গিয়ে দেখ ভি চলে আসবে। ঠিক আছে, ভি চলে আসবে, সেখান থেকে ওমেগাও করতে পারিস, সেখান থেকে টিও বার করতে পারিস। ওকে, চল, ঠিক আছে, এই পর্যন্ত থাকছে।